সকলকে শুভ সন্ধ্যা। প্রথমেই জানাই আজ 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সমস্ত সকল শহীদদের হৃদয়ের অন্তঃস্থল থেকে তাদের শ্রদ্ধা ও প্রণাম জানাই আজকের দিনে। আজ হোমিও দর্পণের 898তম ক্লাসে সকলকে স্বাগত আরেকবার। 16/12/2024 সোমবার। আজকে আমাদের আলোচনায় আসছেন আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর অমরনাথ চক্রবর্তী মহাশয়। আলোচনার বিষয়বস্তু রেপার্টারি, কেন্টের রেপার্টারি থেকে পড়ানো হচ্ছে। রেপার্টারির 46তম পর্ব মাইন্ড চ্যাপ্টার থেকে আলোচনা করবেন স্যার। তার পাশাপাশি কেশি দাস স্যারের রেপার্টারি থেকেও আলোচনা করা হবে রুব্রিক নিয়ে। তো আমি স্যারকে অনুরোধ করছি আজকে আলোচনা শুরু করার জন্য। আর সকলের খেয়াল রাখবেন যে অযথা আনমিউট হয়ে যাবেন না, ভিডিও ওপেন করে রাখবেন না, এটা অনুরোধ রইল। আমি স্যারকে অনুরোধ করছি আলোচনা শুরু করার জন্য। ধন্যবাদ স্যার। 16ই ডিসেম্বর বাঙালির জীবনে একটা গুরুত্বপূর্ণ দিন, মানে ঐতিহাসিক দিন বলতে পারা যায়। পৃথিবীর ইতিহাসে বাঙালির জীবনে এটা একটা ঐতিহাসিক দিন। বহু শহীদের রক্তে রাঙা এই দিন, এবং ভালো কাজের জন্য তো কিছু মানুষ রক্ত দেয়ই, তারা নিজেরা ভোগ করে না। ফলে এইসব মানুষদের আমি অন্তর থেকে শ্রদ্ধা জানাই, তাদের প্রণাম জানাই, এবং বাঙালি হিসেবে গর্বিত মনে করি, কারণ আমিও বাঙালি। ফলে তাদের সকলকে শ্রদ্ধা জানিয়ে তাদের কাছে আশীর্বাদ প্রার্থনা করে আমরা আজকের আলোচনা শুরু করছি। আমি প্রথমে যেমন আমি করি, প্রতিবার একটা করি যে একটা করে মেন্টাল রুব্রিক নিয়ে আলোচনা করি, এবং আজকে এই রুব্রিকটা নিয়ে যখন আলোচনা করবেন তখন দেখবেন অনেকের আফসোস হয়, এরকম তো বলে, আমরা তো বুঝতে পারি না। আমি একটা কথা মজা করে বলি, ওই ব্যাপার হচ্ছে টাওয়ারের গন্ডগোল। যতই ফোন করুন, টাওয়ার যদি গন্ডগোল হয় আপনার ফোন যাবে না, আটকে যাবে। এখানেও তাই, রুগী বলছে আমরা শুনছি, টাওয়ারের গন্ডগোল। শুনলেও শুনি না, বুঝতে পারি না, শুনে বুঝতে পারি না যে রুগী ঠিক কি বলতে চাইছে। এই যে জায়গাটা, এইটা হচ্ছে একটা খুব মজার ব্যাপার। আপনারা দেখবেন যখন আমরা পাজলড হয়ে যাই তখন দেখবেন মাথায় হাত দিয়ে আমরা বসে পড়ি, মাথাটা ঝুঁকিয়ে থাকি, এরকম দেখবেন আপনার অনেক সময় এরকম হয়। এবং এটা মাথা যন্ত্রণা হলেও করতে পারে, কিন্তু পাজল হলেও মানুষ করতে পারে। যখন পাজল মানে কিং কর্তব্য, কি করব আমি এখন, কি করা উচিত। এই ক্যাওটিক হচ্ছে কি মাইন্ডের একটা স্টেট, সে কমপ্লিটলি কনফিউজড মানে কি করব, এই করব না ওই করব, এই বলবো না এই করব, এটা করা উচিত না ওটা করা উচিত, এই তার কনফিউজ স্টেজ আছে। তার সঙ্গে কি হচ্ছে, ডিসঅর্ডার মানে কি, কোনোটা অর্ডারে নাই, তার চিন্তা ভাবনা কাজকর্ম কোনোটা অর্ডারে নেই। এই যে স্টেটটা এইটাকে বলা হচ্ছে ক্যাওটিক মানে একটা বাংলা মানে আছে বিশৃঙ্খলা। হ্যাঁ, বিশৃঙ্খলা বললে ঠিক বোঝা যাবে না, তালগোল পাকান। এই তালগোল পাকানো আমরা বলি যে আমার তালগোল পাকিয়ে গেছে, আমরা বলি তো এরকম, ইস তালগোল পাকিয়ে গেছে। আমাদের এইগুলো হচ্ছে সাময়িকভাবে হয়, সেই জন্য আমরা রুগীর ব্যাপার না, আমরা রুগী নয়। কিন্তু যাদের এটা প্রায়ই হচ্ছে, এই জায়গাগুলো কিন্তু একটা খুব বোঝার জায়গা। এখানে তার কি হচ্ছে, সে কি বলে ডাক্তারবাবু আমি পাগল হয়ে যাবো, আমাকে একটু ভালো করে দিন, আমি না পারি ঘুমোতে, না পারি ভালো কাজ করতে, না পারি কথা বলতে, আমি যে কি করব আমি কিছু ভেবে কি করছি আর কি করছি না আমি বুঝতে পারছি না, কে কি বলছে বুঝতে পারছি না, হ্যাঁ, বা কি করা উচিত সেটা ধরতে পারছি না। এই তো আমার আন্ডারস্ট্যান্ডিং একটা গন্ডগোল তার এখানে রয়ে গেছে। এবং এত এত মানে সামান্য ব্যাপারে ভুল করছি বা ভুল বলছি আমি, সেটা যেমন ধরুন ছোট ছোট বানান ভুল করছি, যেগুলো ভুল আমি করি না বা আমি জানি সেটা বানানটা আমি করে ফেলছি,
মানে মাথাটা আমার ঠিক কাজ করছে না ডাক্তারবাবু, আমার মাথাটা যেন পাগল হয়ে ওলট পালট হয়ে গেছে। পেশেন্ট কিন্তু এই কথাটা বলে, আমি পাগল হয়ে যাব ডাক্তারবাবু, মাঝে মাঝে মনে হয় আমি পাগল হয়ে যাব। এটা কোন ক্ষেত্রে বলে? যে ক্ষেত্রে দেখবেন চরম অশান্তির মধ্যে আছে, খুব ভালো করে বুঝুন, চরম অশান্তির মধ্যে আছে বা অশান্তির মধ্যে দিনের পর দিন দিনের পর দিন অশান্তির মধ্যে আছে, কিন্তু পেশেন্টটা কিন্তু সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়ছে না। কয়েক বছর বা বেশ কিছুদিন অসুস্থ হওয়ার পরে, অ্যাকুট কেসটা বাদ দিলাম, ক্রনিকের ক্ষেত্রে বেশ কিছুটা বেশি দিন ভোগার পরে তারপরে সে কিন্তু আস্তে আস্তে সে বিভিন্ন রকম সিমটম তৈরি করছে অসুস্থতা। দ্যাট ইজ আনহ্যাপিনেস, দ্যাট ইজ আনহ্যাপিনেস। এইভাবে এই এই যে আনহ্যাপিনেস মানে কি, এই যে দিনের পর দিন চলছে, সে আনহ্যাপিনেস একটা ইয়ে করছে, একটা সময় গিয়ে সিমটম তৈরি করছে। আর এখানে ব্যাপারটা কি হচ্ছে, এখানে ওই রকমই একটা বিষয় হচ্ছে, এখানেও কিন্তু ওই রকম মানে একটা গোলমাল চলছে, তার উপর অত্যাচার চলছে, অত্যাচার নিজেও করছে, অনেক সময় অন্যের লোকে করছে, বিভিন্ন রকম ভাবে তার মনের মধ্যে ঝড় বইছে, এ আমাকে কেন এরকম বললো, ও কেন এরকম বললো, ওকে এইটা বলা উচিত ছিল, ইস আমি এটা বলতে পারলাম না। এই যে বিভিন্ন রকম মাথার মধ্যে চিন্তা, চিন্তা ঘুরপাক খাচ্ছে, মানে এক চিন্তা মানে কি, যেমন দেখবেন যে মানে ওই কি বলে, মানে ইলেকট্রিকের ধরুন একটা বড় ইয়ে হচ্ছে, বড় অনুষ্ঠান হচ্ছে, সেই ইলেকট্রিকের তার দেখবেন গুছা গোছা তার যেমন হচ্ছে, তেমনি গোছা গোছা চিন্তা তার মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। কোন চিন্তাটা সে করবে, কোনটা এখন করা উচিত বা কোনটা পরে করবে, কিভাবে করবে, সাজাবে কি করে, কোনটা করা উচিত, কিভাবে করলে সমাধান হবে, এটা সে করতে পারছে না, মাথাটা তার পাগল হয়ে যাচ্ছে। ও ও মানে সাজাতেই পারছে না যে কি করা উচিত, কিভাবে করা উচিত, কি বলা উচিত, এবং প্রতিটা এই ভুল করে ফেলছে, ভুল করে ফেলছে, বুঝতে পারছে না কি করতে পারছে, আন্ডারস্ট্যান্ড করতে পারছে না। আন্ডারস্ট্যান্ডিং এ গন্ডগোল হচ্ছে এখানে। এই যে আন্ডারস্ট্যান্ডিং এ গন্ডগোল হচ্ছে, এইটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে। তাহলে কি হচ্ছে, এবং তাই শুধু নয়, এই যে মাথার মধ্যে এই যে জট পাকাচ্ছে, চিন্তার জট পাকাচ্ছে, এক তো সোজা বাংলা কথা, চিন্তার জট পাকানোর ফলে কি হবে, মাথার মধ্যে একটা খুব কন্টিনিউয়াস একটা মাথার মধ্যে অস্বস্তি বোধ, ব্যথা বলছি না, অস্বস্তি বোধ, এইটাকে টর্মেন্টিং বলে, থট টর্মেন্টিং বলে একটা কথা আছে। থট টর্মেন্টিং মানে কি, চিন্তা মাথার মধ্যে শুধু ঘুরেই বেড়াচ্ছে, এত ঘুরে বেড়াচ্ছে যে কোনটা করবে, কোনটা কোনটাকে ধরবে, কোনটাকে ছাড়বে, এসব তার তার বোধটাই তার নেই। এবং এই সময়টা কি আছে, বিভিন্ন রকম ভুল কাজগুলো করছে, ডালনেস ডেভেলপ করছে। এই যে ডালনেস ডেভেলপ করছে, এখানে ঘটনাটা কিরকম হচ্ছে, এখানে একটা বিশৃঙ্খল অবস্থা আছে। এই যে বিশৃঙ্খল অবস্থাটা যেহেতু আছে, এই বিশৃঙ্খলা তৈরি করে কে, ফাংশনাল বিশৃঙ্খলা। এখানে তো প্যাথোলজি পাবেন না আপনারা, দ্যাট ইজ সোডা। সোডা ইটসেলফ কিন্তু এটা করতে পারছে না। তার সঙ্গে একটা জিনিস লক্ষ্য করে, তিনটে জিনিস এখানে আছে। পেশেন্ট কি বলছে, আমি পাগল হয়ে যাব। পাগল হয়ে যাবো কেন বলছে, সে বুঝতে পারছে না তার কি করা উচিত, যার জন্য সে কি করছে, লোকের সঙ্গে ব্যবহারও খারাপ করছে, কথা বলতে গিয়ে উল্টোপাল্টা কথা বলছে, লিখতে গিয়ে উল্টোপাল্টা কথা বলছে, রান্না করতে গিয়ে উল্টোপাল্টা করছে। মানে তার মধ্যে কি যে করবে, পরিষ্কারভাবে কোনো কিছু ধারণা নেই, পরিষ্কারভাবে সে বুঝতে পারছে না আমার এইটা করা উচিত, এইটা করলে পরে আমার, সেই চিন্তাটা থাকছে না। সে আপনার কাছে কমপ্লেন করবে, ডাক্তারবাবু আমি, আমার মনে হচ্ছে পাগল হয়ে যাব, আমি আর পারছি না, আমি আর সহ্য করতে পারছি না সংসারের এই অশান্তি, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি সে বলছে। কিন্তু লক্ষ্য করে দেখুন যে এই যে আনহ্যাপিনেস যে পেশেন্টটা, যেটা যেটা বললাম, আনহ্যাপিনেস পেশেন্ট কিন্তু পাগল হয়ে গেছে, এই এক্সট্রিম পর্যায়টা সে যায় না। ওই একই ঘটনা তার ঘটছে, একই ঘটনা তার মধ্যে বিভিন্ন রকম চিন্তা ভাবনা, অপমান, অপদস্থ, অত্যাচার সবকিছুই হচ্ছে, সেগুলো তার মাথায় ঘুরছে, ঘুরছে, এবং সে তার জন্য সে সবসময় একটা চিন্তা কষ্টের মধ্যে আছে বটে, কিন্তু এই ক্রেজি হয়ে যাবো, পাগল হয়ে যাবো, এরকম ব্যাপারটা তার মধ্যে নেই। এইটা হচ্ছে পার্থক্য। আনহ্যাপিনেস আমরা জানেন কতগুলো ওষুধ আছে, হ্যাঁ, কার্সিনোসিন, ক্যালকিয়াকার, অরামবেটালিকাম, হ্যাঁ, এরকম কতগুলো ওষুধ আছে, খুব অল্প কয়েকটা ওষুধ আছে। সেটা যদি সত্যিকারে যদি আনহ্যাপিনেস হয়, তাহলে তো সোনায় সোহাগা। আর এই আনহ্যাপিনেসের সঙ্গে এই এই পার্থক্যটা কোথায়, এইখানে সে কি করছে না, এত কনফিউজড, এত মনের মধ্যে এলোমেলো চিন্তা, চিন্তার মানে চিন্তা একটা নয়, হাজারটা চিন্তা মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, কোনোটা কিন্তু কি হচ্ছে না, কোনোটা কিন্তু সফল হচ্ছে না, কোনোটা কিন্তু শেষ করছে না, কোনোটা কিন্তু সম্পাদন মানে কাজটাকে কমপ্লিট করছে না,
এই যে ব্যাপারটা যেটা আছে, এইটা কিন্তু তার সব সময় সে এটা মনের মধ্যে চলছে, যার জন্য সে মনে হচ্ছে আমি এই বুঝি পাগল হয়ে যাব, মাথায় হাত দিয়ে বসে আছে, চুল টেনে ধরছে, চুল ছিঁড়ছে, ইত্যাদি ইত্যাদি সব ইয়ে করছে। এই মূল ব্যাপারটা সে বুঝতে পারছে না কি করতে হবে। দ্যাট ইজ আন্ডারস্ট্যান্ডিং এ গন্ডগোল। এই যে আন্ডারস্ট্যান্ডিং এ যে গন্ডগোলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই আন্ডারস্ট্যান্ডিং এ গন্ডগোল, তার মানে কি এখানে একটা সে রিসিভ করতে পারছে না, রিসিভ করতে পারছে না, তার মানে ডালনেস এখানে ইয়ে করছে। তাহলে এটা ঘটনা কি? সোরা সিপিলিস কম্বিনেশন। এইবার দেখুন এই ড্রাগটা দেখবেন আর্সেনিক অ্যালবাম ড্রাগ আছে মনে হচ্ছে, খুব সম্ভবত আর্সেনিক অ্যালবাম আছে। দেখো তো ইয়ে দীপেন, আর্সেনিক অ্যালবাম থাকা উচিত। হ্যাঁ স্যার, আর্সেনিক অ্যালবাম আছে, ফসফরাস আছে। হ্যাঁ, ফসফরাসও আছে, আর্সেনিক অ্যালবামে এটা বেশি। তাহলে এই 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 যে জায়গাটা যেটা, এইরকম কথাটা আপনাদের কাছে কি বলেনি কোনোদিন পেশেন্ট? একটু খেয়াল করে দেখুন, দেখুন আফসোস হবে। একটু স্মরণ করে দেখুন, যাদের একটু 5-7 বছর 10 বছর প্র্যাকটিস করেছেন, দেখবেন অনেকেই বলে ডাক্তারবাবু আমি পাগল হয়ে যাব, পাগল হয়ে যাবো, আর আমার ভালো লাগে না, আমার মনে হচ্ছে পাগল পাগল লাগে। কেউ বলে পাগল হয়ে যাব, কেউ বলে পাগল পাগল লাগে। কি করবো আমি কিছু বুঝতে পারি না, কি বলবো আমি বুঝতে পারি না, কি করা উচিত আমি ধরতে পারি না, আমি শুধু ভুলই করে যাই, ভুলটা আমি ইচ্ছা করে করি না, হয়ে যায়। তার করবার ক্ষমতা আছে কিন্তু তবু সে ভুল হয়ে যায়। তার এই যে সিচুয়েশন, এটা সোজা কথা, একটা এলোমেলো মাথার মধ্যে একটা কি বলবো চিন্তার জট পাকানো, এক কথা চিন্তার জট পাকানো। সেখানে এই এমন জট পাকিয়ে গেল, জট পাকালে যেমন একটা সুতোকে আপনি খুলে আলাদা করতে পারেন না, এখানে ঠিক সেরকম ঘটনাই ঘটে। এই জট পাকিয়ে যাওয়ার জন্য কিন্তু সে কিন্তু কোনো কাজ করতে পারে না, এবং তার জন্য সে মানসিকভাবে ভীষণভাবে সে মানসিকভাবে সে ভোগে, যার জন্য শিখে তার ব্যবহার আচরণ সব গন্ডগোল হয়। আপনার সঙ্গে ভালো ব্যবহার করাই স্বাভাবিক, আপনি কিছুই করেনি, কিন্তু আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে ফেললো, করে ফেলে সে আবার ভাবছে আমি এরকম করলাম কেন। তার মাথার মধ্যে তো ঘুরপাক কাছে, তার তো চিন্তা ভাবনা গুলো ইয়ে নেই। আপনি যে তার কাছে গেছেন, আপনার কথাবার্তা আপনাকে যে একটা গ্রহণ করবে, দ্যাট মিন আন্ডারস্ট্যান্ড যে ব্যাপারটা আছে, সেটা সে করতে পারছে না। না করতে পারার জন্যই গন্ডগোলটা হচ্ছে। তার কি হচ্ছে, তার এই যে বিশৃঙ্খলা, বা সবচেয়ে কথা বিশৃঙ্খলা কথাটার থেকে আরো ভালো বলো তালগোল পাকিয়ে। তালগোল পাকিয়াটা কিন্তু আমরা বলি, কিন্তু অনেক সময় দেখা যায় আমি হয়তো একটা কোনো বাজার করতে গিয়ে মারাত্মক ঠকে আসলাম, বলছি আমার কি হয়েছিল যেন মাথাটা আমার তালগোল পাকিয়ে গেলো, আমি বুঝতে পারলাম না, আমাকে এইভাবে ঠকিয়ে দিল। এইটা কিন্তু সাময়িক ব্যাপার, এটা ক্যাওটিক বলা যাবে না। ঘটনা হচ্ছে যখন ক্যাওটিকটা যখন এই এক্সট্রিম পর্যায়ে যাবে, তার মানে লাগাতার হতে থাকবে, যখন ওই যে বলছে না যে কি রে ওই টর্মেন্টিং টর্মেন্টিং, এই যে যন্ত্রণাদায়ক মানে যন্ত্রণা বিদ্ধ করবে, এটা কিন্তু একটুখানি ব্যাপার নয়, কন্টিনিউয়াস একটা প্রসেস। এই যে এক্সট্রিম পর্যায়ে যাবে, এই এক্সট্রিমটা যেখানে আছে সেখানে সিপিলিস আছেই আছে, সিপিলিস ছাড়া এক্সট্রিম পর্যায়ে যাবে না। মানে এইখানে সোরার এই যে এক্সট্রিম পর্যায়ে যখন যাচ্ছে, তখন এটা কিন্তু ক্যাওটিক হয়ে গেল। দেখুন অ্যাংজাইটি, অ্যাংজাইটি আমরা জানি, অ্যাংজাইটি মানে ইমোশন অফ আনসার্টেনিটি, অনিশ্চয়তার আবেগ। সেখানে একটু ভয় থাকে, আশঙ্কা থাকে, ইত্যাদি থাকে। এটা ঠিক আছে, এটা কিন্তু সিম্পল সোরা। কিন্তু যখনই এর সঙ্গে সিফিলিস যখন মিশে যাবে, তখন কি হবে, এটা এক্সট্রিম পর্যায়ে চলে যাবে, তখন এটা হয়ে যাবে অ্যাঙ্গুইশ। অ্যাঙ্গুইশ মানে ছোটখাটো ব্যাপারে এমন বেশি, মানে এত ভয়ঙ্কর সে ইয়ে মানে ইয়ে হবে, অ্যাংজাইটি হবে, যে তার চোখ মুখ বসে যাবে, হাত পা ঠান্ডা হয়ে যাবে, এরকম ঘটনাটা হয়ে যাবে। দ্যাট ইজ দ্য অ্যাঙ্গুইশ। আবার যদি এর সঙ্গে এই সোরার সঙ্গে সাইকোসিস যদি মেশে, তাহলে কি ওরিড হয়ে যাবে। ওরিড হলে, ওরিডটা বুঝবো কি করে? আপনার ধরুন আজকে সকালবেলায় আপনাকে যেতে হবে, কোথায় যেতে হবে না, আপনি ধরুন কলকাতায় ডাক্তার দেখাতে আসবে সকালবেলায়, সকাল 8টায় গাড়ি। তাই এবার আপনার উঠতে হবে কটায়? এই 6টায় উঠলে হয়ে যাবে, স্বাভাবিক ব্যাপার, এমন কিছু ব্যাপার না, অ্যালার্ম দিয়ে রেখেছেন। কিন্তু আপনি সারা রাত ঘুমোতে পারছেন না, যদি আমি না জাগি, যদি আমি মিস করে ফেলি, এই যে অ্যান্টিসিপেশন, এই যে অ্যাংজাইটিটা, যেটা এই অ্যাংজাইটিটা তার চলতে থাকবে। পরীক্ষা যদি আসে, পরীক্ষার যেই রেজাল্টটা ইয়েটা বেরোলো, রুটিনটা বেরোলো, সেই থেকে তার অ্যাংজাইটিটা বাড়তে শুরু করলো। এবং এই ইয়ের সঙ্গে অ্যাঙ্গুইসের সঙ্গে, বা এই সিপিলিটিক যে অ্যাঙ্গুইস যেটা, সেটার সঙ্গে পার্থক্য করবো না, সিপিলিসটা চট করে একদম চরম পর্যায়ে চলে যাবে। আর সাইকোসিসের সঙ্গে যখন মেশা হবে, যখন অ্যাংজাইটিটা ধীরে 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 তার পিক আওয়ার্স নেবে। হ্যাঁ,
পিক আওয়ার্স নেবে, ধীরে 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 সে জোরে একটা জায়গায় গিয়ে পৌঁছবে। সে কিন্তু একটানা চলবে, একটানা চলবে, সেখানে দ্রুত গতিতে হবে না। এই ধীর গতিতে আস্তে আস্তে পিক আপ বাড়তে থাকবে, পিক আপ বাড়তে থাকবে আস্তে আস্তে, 10, 15, 20 আস্তে আস্তে। আর এমনি যে সিভিল সেক্ষেত্রে কি হবে, এক এক সেকেন্ডে সে 40 কিলোমিটার তুলে নেবে, 40-এর পর 60 চলে গেল, লাফ দিয়ে লাফ দিয়ে বেরিয়ে চলে যাবে। এই এই যে গতিটা, এই গতিটা এক্সট্রিম একটা গতিতে চলে যাবে। এই জায়গাগুলো আমাদের বুঝতে হবে পেশেন্টের কথা থেকে, নাহলে পেশেন্টটা কোন মায়াজম সেখানে প্রকট হয়ে আছে আমরা জীবনে ধরতে পারবো না। সিমটম শুধু নিলে হবে, সিমটমের সঙ্গে তার ইন্টেন্সিটিটা দেখতে হবে না। ইন্টেন্সিটিটা একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয়। ইন্টেন্সিটি দেখে তো আমি বুঝবেন যে এটা সোলার সিপ্লিস মেশানো আছে কি নেই। ইন্টেন্সিটি দেখে তো বুঝবেন এটা সিম্পল শরীর কিনা। ইন্টেন্সিটি নাও শুধু সিমটম হবে না, ইন্টেন্সিটিটা দেখতে হবে। অ্যান্ড পেস, পেস মানে কি, সিমটমের গতি প্রকৃতি, কিভাবে সেটা চলছে, তার গতি প্রকৃতির কোন টাইপের। এই যে বললাম ধীরে 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 ক্রমশ বাড়ছে, যে ত্বরণের ক্ষেত্রে হয়, ধীরে ধীরে বাড়ছে। এই 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 যে এইটা ব্যাপারটা, কারো হচ্ছে হঠাৎ করে বাড়ছে, ইম্পালসিভ নেচার। তাহলে এই যে চলন গতিটা, যেতে এই গতিটা কিন্তু সিমটমের ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে। একটা জিনিস দেখতে হবে যে হোয়াট সিচুয়েশন, কোন সিচুয়েশনে। তার মানে একটা সিমটম দেখতে গেলে কতগুলো জিনিস দেখতে হবে। হোয়াট সিচুয়েশন, বিশেষ করে মেন্টাল সিমটম, কোন সিচুয়েশন, কোন পরিস্থিতিতে, কোন পরিপ্রেক্ষিতে সেটা ডেভেলপ করেছে, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে তার গতি প্রকৃতিটা কেমন, তার চলনটা কেমন, এটা দেখতে হবে। ধীরে ধীরে না অতি ধীরে, না হঠাৎ করে দ্রুত, না মডারেট, মোটামুটি অ্যাক্টিভ, হ্যাঁ মোটামুটি, এইটা দেখতে হবে। এটা হলো তার পেস হলো। এবার ইন্টেন্সিটি, ইন্টেন্সিটিটা কতটা কতটা তীব্র আকারে এটা এটা হচ্ছে, এটাও আমাদের দেখতে হবে। ফলে এই যে সব জিনিসগুলো দেখার পর তারপর মায়াজামেটিক জায়গাটা দেখতে হবে, মায়াজামেটিক কি বৈশিষ্ট্য আছে। এই এতগুলো করার পর তবে একটা সিমটমকে আপনি প্রকৃত মূল্যায়ন করতে পারবেন। এবং এটা মূল্যায়ন না করতে পারলে বিপদ হয়ে যাবে, আপনি গন্ডগোল করে ফেলবেন। আপনি অনেক সময় দেখবেন যে আপনি একটা রেকর্ডিং করেছেন, একটা মেন্টাল সিমটম হয়তো আছে, যেমন ধরুন তার সিম্প্যাথেটিক আছে প্রচন্ড, কিন্তু আপনি যখন রেকর্ডিংটা যখন করলেন সবকিছু, তখন আমি কি দেখতে পাচ্ছেন না, অন্য মেন্টাল সিমটমে ইন্টেন্সিটি আর স্পেসটা মারাত্মক, মারাত্মক। তখন কিন্তু দরকার বলে এই সিম্প্যাথিটাকে বাদ দিয়ে দিতে হবে, বাদ দিয়ে প্রেসক্রিপশন করতে হবে। এইটা একটু বললে পরে অনেকের মাথা বং ঘুরে যাবে। এটা আমি শুধু কানে দিয়ে রাখলাম। এগুলো করতে করতে আপনি নিজেই উপলব্ধি করবেন। আমরাও একসময় এগুলো বুঝতে পারতাম না, আমরা সব যোগ করতাম, যোগ করে যে বেশি পেত তাকে দিতাম। হোমিওপ্যাথিতে এই অঙ্ক চলে না। মানে জড় বিজ্ঞানের বা জড় চিন্তা ভাবনার, হ্যাঁ স্থূল বিজ্ঞানের চিন্তা ভাবনার সঙ্গে হোমিওপ্যাথি মেলে না। হোমিওপ্যাথিটা বড় অনন্য সাধারণ। প্রতিটি ক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথির ভাবনা চিন্তাগুলো একটু অন্যরকম, একটা আর্টিস্টিক। এই আর্টিস্টিক জায়গাটা যদি আপনার ভেতরে না ডেভেলপ করে, আপনি কিন্তু সাজাতে পারবেন না, সাজাতে পারবেন না। দেখুন এই যে অক্ষর, আমরা এই যে ধরুন বাংলা অক্ষর আমরা তো সবাই জানি, তাহলে কেউ সাহিত্যিক হয়, কেউ কবি হয়, আর আমি কিছুই হই না, পরীক্ষায় লিখে কম নাম্বার পাই, কি করে হয়? সবাই তো জানি আমরা। আসলে অক্ষরগুলোকে কিভাবে সাজালে পরে একটা অর্থবহ হবে, কি করলে সেটা তার সৌন্দর্য বাড়বে, এইটার উপর তো নির্ভর করে। মনীষী যারা যারা বড় বড় লেখক কবি, তারা তো এই বাংলায় লেখে, কিন্তু আমরা তো সেরকম লিখতে পারি না। কেন পারি না? আমরা সাজাতে পারি না, সেই ক্যাপাসিটিটা নেই, আমাদের আর্টিস্টিক ব্রেন নেই। আর্টিস্টিক ব্রেন ওদের আছে বলেই ওইটা করতে পারে। এবং হোমিওপ্যাথির ক্ষেত্রে প্রতিটি রুগী তো আলাদা, কারণ প্রতিটি ক্ষেত্রে আপনাকে নতুন করে ভাবতে হবে, ওই পেশেন্টের জন্য আপনাকে সাজাতে হবে মোটি। আপনি আমাকে যেভাবে করেছেন সেভাবে আরেকজনকে করবেন, এটা হোমিওপ্যাথিতে চলে না। এই জন্যই হোমিওপ্যাথিতে যে অন্যান্য প্যাথিতে এক্সপিরিয়েন্সের একটা মূল্য আছে, এক্সপিরিয়েন্স অনুযায়ী ভোট পড়ে যাবে, হ্যাঁ আমি এটা দেখেছি এই হয়, এটা আমি দিয়ে দেবো। হোমিওপ্যাথিতে এই এক্সপিরিয়েন্সের কোনো মূল্য নেই জড়বিজ্ঞানে। হোমিওপ্যাথিতে এক্সপিরিয়েন্সটা কি, যে ঘটনাটা ঘটছে তার সঙ্গে কোন ল জড়িত, কোন ল জড়িত, ফলো আপে দেখতে পাচ্ছেন কোন ল জড়িত, পেশেন্টটা সে ভালো দিকে যাচ্ছে না মন্দ দিকে যাচ্ছে, এইটাকে বোঝা। ফলে এখানে আপনি তো ওইভাবে হিসেব করতে পারবেন না, হিসেব করা যাবে না ওখানে। ফলে হোমিওপ্যাথির ক্ষেত্রে প্রতি মুহূর্তে কিন্তু আপনাকে ভাবনা চিন্তাগুলো নতুন করে করতে হবে। এক একটা রুগী এক একটা সিমটম যখন বলছে, তার মুখের এক্সপ্রেশনটা দেখতে হবে, কতটা জোর দিয়ে বলছে, কতটা দৃঢ়তার সঙ্গে বলছে,
এবং সেটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজিয়ে গুজিয়ে নিয়ে তবে গ্রহণ করতে হবে, নাহলে গন্ডগোল। এই যে ক্যাওটিক যেটা বললাম, আপনারা একটু খেয়াল করে দেখুন, যারা অন্তত 8-10 বছর প্র্যাকটিস করেছেন তারা এই কথাটা কিছু বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে হয়, শুনেছেন আপনি কি, না ডাক্তারবাবু আর পারি না, সংসারের জ্বালা, পাগল হয়ে যাবো, আমি আর পারি না, জ্বালিয়ে খেলো, স্বামী জ্বালিয়ে খেলো, ইয়ে জ্বালিয়ে খেলো। এই যে জ্বালিয়ে খাওয়াটা অত্যাচার নাও হতে পারে, কিন্তু অত্যাচার না, অত্যাচার অত্যাচার করবো বলে তারা করে এমনটা নয়, তাদের আচার আচরণের ফলে ইনি কিন্তু মানে আর কি ইয়ে হচ্ছেন, কষ্ট পাচ্ছেন। তো ফলে এই যে কন্টিনিউয়াস একটা প্রসেস, একটা টর্মেন্টিং, একটা যন্ত্রণাদায়ক প্রসেসের মধ্যে দিয়ে সে যে চলছে, সেখানে সে পাগল হয়ে যাবে ভাবছে। হ্যাঁ, এই পাগল, এইরকম ভাবনা, পাগল হয়ে যাবে ভাবলে বা পাগল হয়ে গেছে মনে হচ্ছে, এরকম টাইপের যদি হয়ে যায়, তার ব্যবহার কেমন হবে, তার কথাবার্তা কেমন হবে, তার কাজকর্ম কেমন হবে, বুঝতেই পারছেন। ফলে এই সিমটমটা কিন্তু আপনারা একটু খোঁজ করলে পেয়ে যেতে পারেন। তো সেই জন্যই বলছি যে ক্যাওটিক আজকে এইখানে শেষ করলাম। এইটার উপরে কেউ যদি কোনো অ্যাডিং অ্যাডিং করেন, আগে অ্যাডিকশনটা হোক, কেউ সিনিয়র যদি কেউ থাকেন আচ্ছা স্যার। এমন, এবং হ্যাঁ, তারপরে আমরা প্রশ্ন নেবো। যে ক্যাওটিক রুব্রিকটি নিয়ে যদি স্যার, আর আমাদের মাঝে উপস্থিত আছেন পার্থপ্রদীপ চৌধুরী স্যার। পার্থপ্রদীপ চৌধুরী স্যার, আপনি যদি না কিছু না, অ্যাড করেন। যোগ করার কিছু নেই, ও তো সব রকম সোরাসিবিলি সাইকোসিস সবকিছু, এবং কিভাবে ধরতে হবে, কিরকম ভাবে পাওয়া যায়, সবকিছুই তো বলেছে। আর নতুন করে আর কিছু বলবার না। ঠিক আছে, আর কেউ কিছু বলে বলুন। আচ্ছা স্যার। তবে স্যার রুব্রিকটার মধ্যে থুজাও আছে। কি আছে? হ্যাঁ, থুজা আছে, থুজাও আছে, তাই বলছি। থুজা থাকতেই পারে, না থাকার কি আছে, হ্যাঁ। সেখানে সে সে- সে ভেতরে ভেতরে সে ইয়ে হয়ে গেছে, কিন্তু উপরে প্রকাশ করবে না। ওগুলো মুখ দেখে ধরতে পারা যায়, জানো তো, মুখ দেখলে ধরা যায়। এইগুলো তোমরা এখনো চিনতে শেখোনি। ফেসিয়াল এক্সপ্রেশনটা আমি বললাম, আমি কদিন আগে বলেছি কিনা জানি না, একটা 5.5 বছরে মেন্টালি রিটার্ডেড বাচ্চা দেখছি, তার মুখটা দেখি আমি আমার ওয়াইফকে বললাম যে দেখো মুখটা দেখো, অ্যাংজাইটি ফেসেস। আমি ওই যে তাকে দেখেই বুঝতে পারলাম বাচ্চাটা, অথচ 2 মাস পরে বাচ্চাটা হাসি খুশি কি সুন্দর হয়েছে। তার বাবা স্বীকার করছে যে মুখ চোখগুলো পাল্টে গেছে, আগের মতো এরকম ইয়ে নেই, আগের মতো কামড়ে দিয়ে ছিঁড়ে দেবে, মাথা টুকে ফাটিয়ে দেবে, তাকে যাকে ধরবে তার চামড়া তুলে দেবে, এইসব কিন্তু এতটা রাগ এখন আর নাই, কমে গেছে। তো এই যে অ্যাংজাইটি ফেসিস দেখুন, 5.5 বছর বয়সে দেখতে পাচ্ছি। পরে হিস্ট্রি নিয়ে দেখা গেল তার জেস্টেশন পিরিয়ডে তার মানে ওই সময়টা ভয়ঙ্কর অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে চলেছে, ভয়ঙ্কর অশান্তি, ভয়ঙ্কর অশান্তি। বউ বলছে এই বাচ্চাকে নষ্ট করে দেবো, স্বামী বলছে নষ্ট করে দেখ, তোর কি অবস্থা করে দেখি। এই হচ্ছে ব্যাপার। ফলে এইরকম একটা যে পরিস্থিতি যেটা আছে এখানে লক্ষ্য করে দেখুন, এটা কিন্তু আনহ্যাপিনেস, দিস ইজ আনহ্যাপিনেস। এখানে কিন্তু তার স্ত্রী কিন্তু আমার সামনে ছিল, বলে আচ্ছা আমি ওই সময়টা আপনার যে এরকম হতো তখন আমি কি করতেন, এই কান্নাকাটি করতাম, কখনো ঝগড়া করতাম, আলাদা করে কখনো ঝগড়া হতো, ও আমাকে ইয়ে করে না, অমুক করে না, অনেক কিছু বললে ঝগড়া হতো, কিন্তু একবারও ভুল করে বলছে না যে আমি পাগল হয়ে যাব কি পাগল হয়ে যেতে পারতাম, এই ধরনের জায়গা পর্যন্ত সে যায়নি। এই যে একটা স্টেট, একই ঘটনা, একই অ্যাংজাইটি, কোন স্টেট পর্যন্ত গেলে পরে কোনটাকে ধরবো, এই জায়গাটা কিন্তু আমাদের রুগীর কাছ থেকে বার করতে হবে। তো ফলে সিমটমের ওই যে বললাম না যে ইন্টেন্সিটিটা দেখা খুব জরুরি। কিন্তু আপনি যেমন ধরুন এটা ধরুন জ্বরের পেশেন্ট হয়েছে, জ্বরের পেশেন্ট আছে, চুপচাপ শুয়ে আছে, তো চুপচাপ শুয়ে আছে, আপনি তাকে ব্রাইনিও দিতে পারেন, জেলসিমাও দিতে পারেন। এই যে দুটোই কিন্তু ধীর গতি, ধীর গতির মধ্যে কোনটা বেশি ধীর গতি? ব্রায়োনিয়ার গতির থেকে আমাদের জেলসিমামের গতিটা আরো ধীর, আরো ধীর। সেই চোখটা খুলতেই চাইবে না, তাকে কিছু জিজ্ঞেস খুলতেই চাইবে না, বলতেই চাইবে না, এরকম একটা তার ব্যাপার আছে। কিন্তু ব্রায়োনিয়ার পেশেন্টটা বলবে। তার ফলে ব্যাপার হচ্ছে এই যে গতির পার্থক্য, এইটা কিন্তু আপনি তো ওই আপনার স্পিডোমিটার দিয়ে মেপে করতে পারবেন। এইটা আপনাকে অবজারভেশন করে আপনাকে শিখতে হবে। ওই জন্য আমি একটা কথা বলি না, যে আমার গুরু ডক্টর তপন কাঞ্জিলাল বলেন, অল হোমিওপ্যাথ আর সেলফ টট। হোমিওপ্যাথ যারা আছে তারা স্বশিক্ষিত, তারা কলেজেই পড়ুক আর কলেজে না পড়ুক, কলেজে পড়ে তো ঘোড়ার ডিম হয় এখন। এটা কথাটা খুব অপ্রিয় কথা, কিন্তু ব্যাপার হচ্ছে এই
তো এখন ব্যাপার হচ্ছে যে আমাদের সময় তো কলেজে ভালো ভালো শিক্ষক ছিলেন, আমরা অনেক কিছু শিখতে পেরেছি, দেখতে পেয়েছি। এখন তো অবস্থা খুব খারাপ। তার ফলে এই যে আমরা পেশেন্টের ক্ষেত্রে এই যে তার কথাগুলোকে যে আদায় করব, আদায় করে তাকে ঠিক ঠিক জায়গায় আমার তার সিমটম গুলো ইন্টেন্সিটি দেখে বুঝতে পারবো, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই জায়গাটা কিন্তু সবসময় সিমটম নেওয়ার ক্ষেত্রে এটার সঙ্গে এর সঙ্গে একটা যোগ করতে হবে, সিমটম বিশেষ করে মেন্টাল সিমটম, মোডাস অপারেন্ডি। এটা কেন সে করছে, উদ্দেশ্য কি, কি কারণে করছে, এই কতগুলো পয়েন্ট ভালো করে যাচাই না করে সিমটমটা লিখবেন না মেন্টাল। আর মেন্টাল সিমটম গুলো তখন ভিত্তি করে ডিপেক্টিং ডাক দেবেন, পেশেন্টের বড় হয়ে যাবে। একটা কথা মনে আচ্ছা রাখবেন, অনেক ক্ষেত্রেই আমাদের যে ওষুধ কাজ করে না তার জন্য আমরাই দায়ী। আচ্ছা স্যার। এটুকু বলা। হ্যাঁ। হ্যাঁ, এবার আর আর কেউ যোগ করতে চাই যোগ করুক, নাহলে প্রশ্ন। আচ্ছা, প্রশ্ন থাকলে আপনারা করুন। এই রুব্রিকটির উপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করুন, আর প্রশ্ন যদি না থাকে আমরা তাহলে পরবর্তীতে যাব। প্রশ্ন কি আছে কারো? যদি প্রশ্ন থাকে আপনারা করুন। নমস্কার। আচ্ছা, হ্যাঁ, এই বলুন। মেন্টাল সিমটমটা যেটা নিব, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, মেন্টাল সিমটম যেটা নেব, সেই ক্ষেত্রে কি ফিজিক্যাল সিমটমটাকে কম গুরুত্ব দেবো সেই ক্ষেত্রে, না একই রকম গুরুত্ব দেব? কি আছে দেখতে হবে ফিজিক্যাল। কোনো কোনো ক্ষেত্রে মেন্টাল সিমটম থেকে ফিজিক্যাল সিমটম গুরুত্বপূর্ণ হয়ে যায়, সেটা ওই রোগীর ক্ষেত্রে কি হতে আমাকে মূল্যায়ন করতে হবে। ফিক্সড কোনো মূল্যায়ন নেই, ফিক্সড কোনো মূল্যায়ন নেই। ঘটনা হচ্ছে যে আমরা মেন্টাল সিমটমকে নিশ্চয়ই গুরুত্ব দেবো, কিন্তু ঘটনা হচ্ছে যদি তার ফিজিক্যাল লেভেলে যদি তার কোনো এক্সাইটিং কজ থাকে, তখন সেটাকে আমি তো মেন্টাল থেকে বেশি গুরুত্ব দেবো। ওই পেশেন্টের ক্ষেত্রে কোনটা গুরুত্বপূর্ণ, সেইটা হচ্ছে মজার জায়গা। নিজস্ব কোনো ভ্যালু হয় না সিমটমে, ওই হ্যাঁ, পেশেন্টের। বলছি ওইটা যদি একটু হালকা করে ব্যাখ্যা করতেন আমাদের ব্যাখ্যা নতুনদের করলাম, জন্য। ব্যাখ্যা তো খুবই করলাম তো। ভালো। হ্যাঁ, একটা বিষয় হচ্ছে কি, আপনার যে ফিজিক্যাল সিমটমসটা যেটা আপনি নিলেন, যেটা পেশেন্ট বলছে, সেটা ওই ইন্টেন্সিটিটাকে দেখতে হবে, স্পন্টিনিউয়াসটা তীব্রতা দেখতে কত, হবে। হ্যাঁ, তীব্রতা কত দেখতে তীব্রতাটা হবে। দেখতে হবে, এবং সে কতটা সে নিজের থেকে বলছে আর কি। এইটা নিলেন, এটা ছাড়া যাবে কি যাবে না। আর ধরুন যে মেন্টাল সিমটমসটা একদম যে রয়েছে, সেই তারও ওই ইন্টেন্সিটিটা দেখলেন, বা সেটা তার কতদিন ধরে রয়েছে। এইবার এই দুটোর সাথে যদি মিল হয়ে যায়, তাহলে তো আপনার ওষুধ সিলেকশনে আরো সোহাগা হয়ে গেল, দুটোকে যখন মিল করতে পারলেন। এইবার ধরুন এমন কিছু একটা ফিজিক্যাল সিমটমস রয়েছে, সেটা তো ফিজিক্যাল জেনারেল না পার্টিকুলার, না সেটা প্যাথোলজিক্যাল সিমটমস, এটা একটা বিষয়। এখন তো যদি সেটা ফিজিক্যাল জেনারেল হয় তার গুরুত্ব বেশি, আর যদি সেটা পার্টিকুলার পার্টে হয়, বা ধরুন একটা কমন সিমটমস হয়, তাহলে তার গুরুত্বটা কম। এইরকম ভাবে আমাদের দেখতে হবে। বোঝাতে পারলাম কি বিষয়টা? হ্যাঁ, হ্যালো। ধন্যবাদ স্যার। হ্যাঁ, ধন্যবাদ স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। আচ্ছা, খুব সুন্দর স্যার বুঝিয়ে দিলেন। আর কারো প্রশ্ন আছে? এই না স্যার। আমি একটা উদাহরণ দিচ্ছি। এক পেশেন্টের গল্প বলছি। সে পেশেন্ট বলছে যে আমি সমুদ্রের ধারে গেলেই আমার শরীরের সব কষ্ট চলে যায়। আমি ওখানে মাঝে মাঝে সমুদ্রের ধারে এসে বেড়াতে যায়, তারপরে সপরিবারে গিয়ে 5 দিন 7 দিন থেকে আসে। মানে সমুদ্রের ধারে কদিন থেকে আসলে পরে তারপরে অন্তত মাসখানেক আমি খুব সুস্থ থাকি। সি আর অ্যামোলেশন, এটা একটা মডার্নিস বটে। ঘটনা হচ্ছে কি, যে এটা অনেক মেন্টাল সিমটমের থেকেও এটা বেশি গুরুত্বপূর্ণ, আর এটা খুব রেয়ার ঘটনা। ফলে ওইরকম মানে গিট বেঁধে বসে থাকলে হবে না, গিট বেঁধে বসে থাকলে হবে না। কোন ক্ষেত্রে কোন সিচুয়েশনে পেশেন্টের মধ্যে সিমটমটা আছে, এটা খুব রেয়ার ঘটনা তো, এটা রেয়ার ঘটনা। আমার একটা একটা হাঁপানির কেস আমার মনে আছে, একজন অর্থোপেডিক সার্জনের
স্ত্রী ছিলেন, তার ওই হাঁপানির কেসটা হচ্ছে কি, তার এই শিলিগুড়ির একটা জায়গা পেরোনোর পর থেকে তার শ্বাসকষ্ট শুরু হয়, এবং দার্জিলিংয়ে তখন তার পোস্টিং ছিল ভদ্রলোকের। তা ওরা, ও হচ্ছে মানে অর্থোপেডিক যে ইয়ে ছিল, ও যে ইয়ে করে এমএস করেছে, উনি ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলেন, মানে অত্যন্ত গুণী মানে শিক্ষক, ইয়ে মানে ডাক্তার। মেডিকেল বোর্ড হয়েছে পর্যন্ত কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না যে কেন শ্বাসকষ্ট ওখানে হচ্ছে। ওখানে সামান্যতম ধোঁয়া সহ্য করতে পারে, এবং ওখানে রীতিমতো তার ওই ওষুধগুলো ইয়ে করতে হয়, ব্যবহার করতে হয়, স্টেরয়েড গুলো ব্যবহার করতে হয়, করে কোনো রকম ভালো থাকে, মানে খুব ভালো থাকে না, একটা কষ্ট তার থেকেই যায়। আবার যখন ওখান থেকে নেমে যখন আসে শিলিগুড়ি একটা জায়গা আসার পর থেকে আর কিছু হয়। কলকাতায় এসে থাকলে কলকাতার মধ্যে যে দূরের মধ্যে আছে কিচ্ছু নেই, নাথিং এলস। এই যে পেশেন্টটা, যেটা আমি এটাকে হাই প্লেস অ্যাগ্রাভেশন ধরলাম, তার সঙ্গে মেন্টাল সিমটম নিয়ে আমি তাকে ফসফরাস দিয়েছি, কিছু ইরাপশন বেরোলো, আমি বলে দিয়েছিলাম এগুলো হতে পারে, কিছু করবে না, এবং সেই ইরাপশন বেরোতে পেশেন্টটা কিন্তু সম্পূর্ণ কিওর হয়ে গেল। তাহলে এখানে ব্যাপারটা কি হচ্ছে, এই যে বোঝাটা আপনি তো বুঝতেই পারলেন না, আপনি তো হিসেব করছে শিলিগুড়ি ওইদিকে বাড়ে, পাহাড়ে ওইদিকে বাড়ে, আর পাহাড়ে ওইদিকে বাড়ে, এবার আপনি কি ধরবেন আপনি যদি না বোঝেন। কিন্তু এইটাকে বাদ দেওয়া যাবে না, এটা এমন একটা মডালিটিসও বটে, এক্সাইটিং কজও বটে। এক্সাইটিং কজ সম্পর্কে হ্যানিম্যান কি বলছে, যেটাকে আগে দূর করতে হবে, এটা ফিজিক্যাল লেভেলে হয়তো এক্সাইটিং কজ, এইখানে ওই পেশেন্টের ক্ষেত্রে কিন্তু এইটার গুরুত্ব সর্বাধিক বেশি। কোন ক্ষেত্রে কার সর্বাধিক গুরুত্ব বেশি, এটা ওই পেশেন্টটা স্টাডি করার পর বোঝা যাবে। ওটা কিন্তু কোনো ফিক্সড হয় না, ফিক্সড হতে গেলে তো বিপদ হয়ে যাবে। অন্যান্য প্যাথিস তো ফিক্সড সবকিছু, আমাদের তো ফিক্সড কিছু নেই, আমরা কাকে কখন কি দেবো নিজেরাই বলতে পারবো না। বুঝে গেছে, আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ, স্যার, ধন্যবাদ স্যার, খুব সুন্দর। খুব সুন্দর পেশেন্টকে, স্যার উদাহরণ দিলেন। হ্যাঁ, এরকম হয় রে বাবা, এরকম আচ্ছা ঘটনা এরকম ঘটে, অনেক কিছু এরকম ঘটে। আচ্ছা স্যার, তাহলে আমরা পরবর্তী ইতে চলে যাই, পর্বে। হ্যাঁ, হ্যাঁ, পরবর্তী ইয়েতে চলে যাব। আমি কি শুরু করব, নিয়ে দিবেন? হ্যাঁ শুরু করুন স্যার। দেখো, এত অযত্ন আর অবহেলা, এত অযত্ন আর অবহেলা, অযত্ন অবহেলায় তো অনেকে মানুষ হয়, বা অযত্ন অবহেলায় যেমন অনেকে বৃদ্ধদের ক্ষেত্রে বাবা মাকে তার ছেলে সন্তানরা অযত্ন এবং অবহেলায় তার রাখে, এরকম ঘটনা তো প্রায়শই ঘটছে। এই যে যে মানুষটা এই অবস্থার মধ্যে আছে, এই কন্ডিশনটাকে কি বলে, এটা একটু কঠিন আছে ভাই। হ্যাঁ, একটু ভুল হয়ে গেছে, এটা আমি আমার শিক্ষাগুরু ডাক্তার কেশি দাসের বই থেকে আমি এটা আলোচনা করছি, তার লেখা বই থেকে, অসাধারণ একটি বই। আমি পার্থ সব ডাইরেক্ট ছাত্র, আমরা তার সামনে বসে শিখেছি। এটা কেউ বলতে পারবেন? এত অযত্ন, এত অবহেলা, কেউ বলতে পারবেন? এত অযত্ন, এত অবহেলা, এটা কি হবে, রুব্রিক কি হবে মেন্টাল?
কেউ নেই বলার মতো? আমার কথা কি শোনা যাচ্ছে না? হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার। ও, তাহলে কোনো অ্যান্সার আসছে না? অ্যান্সার তো পাচ্ছি না স্যার। ও, তাহলে বলে দিতে হচ্ছে, মাইন্ড ইনডিসক্রিশন। মাইন্ড ইনডিসক্রিশন, 55 পেজ। হ্যাঁ 85 না 50 55। 55। হ্যাঁ। হ্যাঁ, আরেকটা ইনডিসক্রিশন আছে, সেটা তুমি ওই ডায়রিয়ার আন্ডারে রেকটামে গিয়ে পাবে। রেকটামে ডায়রিয়ার ওখানে রেকটামে পাবে। ওখানে ইনডিসক্রিশন অফ ডায়েট বলা আছে। ইনডিসক্রিশন ডায়েট মানে খাওয়া দাওয়া, স্বাভাবিক যে খাওয়া দাওয়াগুলো সে করে, যে হ্যাঁ সেই খাওয়া দাওয়ার টাইম টেবিলগুলো যদি গন্ডগোল হয়ে যায়, বা যে যে খাবারগুলো খায় সেই খাবারগুলো না খেয়ে অন্য ধরনের খাবার যদি খায়, সোজা কথা খাওয়ার একটা গন্ডগোল যদি হয়। গন্ডগোল মানে কি, অভ্যাস বস্তু, মানে তার খাওয়ার একটা টাইম ছিল কিরকম না, ধরো ওই সকাল 10টায় খায়, বিকেল 5টায় খায়, এই যে নিয়মে সে খায়, এই নিয়মে খেলে পরে তার কিন্তু অসুবিধা কিছু নেই। তার স্ত্রী কিন্তু, হ্যাঁ তার স্ত্রী কিন্তু তাকে ঠিক ঠিক টাইমে দেয়। টাইমে যদি না খায় তাহলেই তার গ্যাস অম্বল শুরু হয়ে যায়, ঝামেলা হয়। তাহলে এই যে টাইমে খাওয়া মানেটা কি, শরীরটাকে যত্ন করা। তো যত্ন না করলে এরকম ঘটনা হবে, এবং ঠিক টাইমে না খায় এটা অবহেলাও বটে। ফলে এই যে মনের দিক থেকে যে এই যে অবহেলা অযত্ন পরে যেমন ইনডিসক্রিশন হচ্ছে, খাদ্যের ক্ষেত্রে তাই। হ্যাঁ, আমার হচ্ছে কি, আমার হচ্ছে ঝোল ভাত ভালো লাগে, এবার আমার লোভ হলো ইলিশ মাছ একটু ইয়ে দিয়ে সর্ষে ভাপা দিয়ে খাবো, ওই একটু হালকা করেই করা হয়েছে, কিন্তু ও আমার ওই খাবার রুটিন চেঞ্জ করলেই গন্ডগোল। ও পেটে গন্ডগোল, পায়খানা, বেশ হাবি যাবি। মোটামুটি একটা রুটিনের মধ্যে চললে, টাইম ঠিক ঠিক টাইমে ধরে ধরে খেলে আমার কিছু হয় না। তারপর আমি ইয়েটা আর কি বলতে চাইছি, দুটোর মধ্যে মিলটা আমি বোঝাতে চাইছি। তো এটাও পাবে কিন্তু, এবং পেশেন্ট বলে সামান্য একটু পরিবর্তন করলে আমার কিন্তু পেটে গন্ডগোল হয়, আমি যদি ওটা ওরম না করি আবার ঠিক হয়ে যায়। তাহলে এই যে জায়গাটা, যেটা এই জায়গাটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। সে ওই যে সামান্য পরিবর্তন করলে বা ইয়ে হলে পরে তার যে হয়ে যায়, তখন আবার ভাববে না যে এই খাবারটা থেকে তার হয়ে গেল, এটা ভাববে না। এই জায়গাটা কিন্তু খুব বোঝার জায়গা আছে। টাইমের গন্ডগোল করলো, বা সাধারণত যেরকম রেগুলার খায় সেই জিনিস খেলো না, নতুন একটা জিনিস খেলো, সেটা যে খুব তেল মশলা দিয়ে করেছে তা নয়, কিন্তু খেলেই গন্ডগোল, পায়খানা হয়। তা এটা একটা সিমটম আছে। এবং এখানেও তাহলে এখানে কি হচ্ছে, অবহেলা। অবহেলা মানে কি, তার প্রতি যে একটা মানুষের প্রতি যে ভালোবাসা, যত্ন, হ্যাঁ এইগুলো যদি তার না থাকে, সেটা তাহলে অবহেলা করাই হচ্ছে। তো অবহেলা তো অনেকে মানুষ হয়, যেমন সৎ মায়ের কাছে তার ছেলে হয়তো মানুষ হচ্ছে, ব্যতিক্রম আছে, অনেক সৎ মা অসাধারণ হয়, আমি দেখেছি নিজের চিকিৎসক জীবনে, আমি ভাবতেই পারছি না। এরকম দায়িত্বশীল মহিলাও আছে, বলেই ফেললো যে আমার সন্তানকে যদি আমি বেশি দিই, আমাকে লোকে কি বলবে, আমি মা, তো ও তো আমাকে মা বলেই ডাকে। আমি ছোটবেলায় ওকে আমি যখন দেখেছি তখন খুবই ছোট, ওকে ও তখন ল্যাংট হয়ে ঘুরে বেড়াতো, আমি ওকে স্নান করিয়ে দিতাম, ইয়ে করে দিতাম, পরে আমার সন্তান হয়, আমি ওকে অবহেলা কি করে করবো, ওই তো আমাকে প্রথম মা ডেকেছে। এই যে মানুষটা যেটা আছে, এই যে কথাটা যে পেশেন্ট বললো, আমরা এইখানে কিন্তু বুঝতে পারছি না যে ব্যাপারটা কি, এখানে ব্যাপারটা কি আসলে। সে হচ্ছে কনসিয়েন্সাস, সে হচ্ছে অত্যন্ত কনসিয়েশাস, বিবেকবোধ সম্পন্ন। দেখুন তার এই কথার মধ্যে থেকে ভাঁজ থেকে সিমটম উঠে চলে আসবে, বিবেকবোধ সম্পন্ন। এখানে এই যে তার কর্তব্য, এই যে কর্তব্য পরায়ণ, তার মধ্যে তার একটা, তার কি কি থাকছে, এই যে কর্তব্য পরায়ণের মধ্যে তার একটা স্নেহ পরায়ণ, ওই সন্তানকে যে ভালোবাসে, সে সন্তানকে ভালোবাসে। তো এই যে ভালোবাসা, স্নেহ, এগুলো, এই জায়গাগুলো, এই ধরনের ব্যাপারগুলো যখন আসবে, এটা একটা অদ্ভুত ব্যাপার নয় কি, যে সাধারণত সৎ মা তার নিজের সন্তানকে ভালোবাসে, অন্যের সন্তানকে নয়। ফলে এই ভালোবাসাটা তো এই ক্ষেত্রে তার একটা অদ্ভুত। সেই জন্য পেশেন্টের সিমটমটাও এখানে অদ্ভুত হবে, কোন সিচুয়েশনে হচ্ছে। সৎ মা সাধারণত অত্যাচার করে, এইটাই সাধারণ ঘটনা আমাদের
যার জন্য তো এটা প্রবাদ বাক্য, সৎ মায়ের কাছে থাকলে তো ভুগতেই হবে। তো ফলে ব্যাপার হচ্ছে যে এটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রম ওইখানে যেখানে স্নেহশীল হবে ভদ্রমহিলা, যেখানে বিবেকবোধ সম্পন্ন হবে, তখন সে ভাববে একটা শিশুর উপর আমি অত্যাচার করব আমার সন্তান নয় বলে, পেটে ধরিনি বলে। এমন কথাও পেশেন্ট বলেছে জানেন, লেখাপড়া সেরকম কিছু জানে না, আমি অবাক হয়ে গেছি তার কথা শুনে। এরকম ক্ষেত্রে বলছে, ওই দেখুন আমি আমার মা হয়েছি, সন্তান হয়েছি, মা হয়েছি কদিনে হয়েছি, একদিনে হয়েছি। কিন্তু এটা মা হয়েছি, জন্মদাত্রী মা হয়েছি, কিন্তু পালন করেন যিনি, তিনিও তো মা। পালন কতদিন ধরে করছি, ছেলেকে তো বছর পর বছর পালন করে চলেছি, তবেই তো সে আস্তে আস্তে বড় হচ্ছে, সবকিছু শিখছে। তা আমার যে সন্তান আছে, সন্তানে আমি জন্ম দিয়েছি, সেটা জন্মদাত্রী মা আমি ঠিকই, কিন্তু পালন পালনকারী মা হিসেবে ধরতে গেলে তো আমার আগের পক্ষের ছেলেটাকেই তো আমি বেশি দিন পালন করেছি, তার তো গুরুত্ব আমার কাছে বেশি হবেই। এরকম পেশেন্টও পাওয়া যায়। পেশেন্টের সঙ্গে আন্তরিকভাবে মিশলে পরে পেশেন্ট আপনাকে সিমটম দেবে। আর আমরা শুধু ভাবছি তাড়াতাড়ি কি করে বিজয় করে পকেটে পয়সা ঢোকাবো, হবে না। আর্ট আর্ট এইভাবে আসে না, খাটতে হবে। দেখবেন কি অসাধারণ রেজাল্ট আপনি দিতে পারছেন। পেশেন্টের কথা থেকেই সব তো আসবে, পেশেন্ট কিন্তু আপনাকে বলে দেবে কোন সিমটমটা কখন লাগবে। এইটুকু হলো। আচ্ছা, এরপরে কি হচ্ছে এটা দেখি কে বলতে পারে। বড় ছেলে কথায় কথায় সিটি বাজায়। সিটি মানে শীষ দেয় না অনেকে, এখানে একটা জিনিস ভেবে ভেবে রাখতে হবে, অনেকে গান দেয়, গান করে শীষ দিয়ে গান করে। হয়তো দেখা গেল সে গান খুব ভালোবাসে, তখন আবার এটা ধরে বসবেন, তখন মিউজিক অ্যামোনেশন বা মিউজিক হলে পরে তার ভালো লাগে, বা মিউজিক ডিজায়ার ফর, এগুলো আসতেই পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যদি সে শীষ দেওয়া তার একটা অভ্যেস যদি হয়, খুব শীষ দেওয়ার প্রবণতা অনেকে থাকে, এই যে কথায় কথায় খুব সাধারণ ভাবে শীষ দিয়ে যাচ্ছে, কথায় কথায় সে শীষ দিয়ে যাচ্ছে, তার মানে কি ঘন ঘন শীষ দেওয়ার তার একটা অভ্যাস। এই রুব্রিকটা কোথায় পাবো, শীষ দেওয়াটা কোথায়, কোন জায়গায় পাবো? শীষ তো মুখ দিয়ে দেয়। মাইন্ডে হুইসলিং আছে স্যার, হুইসলিং। এই তো বাহ, থ্যাংক ইউ। পাতাটা বলে দেন ভাই, পাতাটা বলে দেন। 95 স্যার। থ্যাংক ইউ। আমি ভাবলাম যে অন্যদিকে পাঠিয়ে দেবো, বাট পাঠাতে পারলাম না। আজ মুখ দিয়ে শীষ দেয় বলছে, আমি তাই ভাবছি মাউথ বলবে, ওর বাবারে। এগুলো বিভ্রান্ত করার চেষ্টা আমার, কিন্তু বিভ্রান্ত করা গেল না। হ্যাঁ, সে যে ছেলে ভালোবাসা করে খুবই দুঃখ পাচ্ছে, সে যে ছেলে ভালোবাসা করে সে খুবই দুঃখ করছে, সে ভালোবাসেছে কাউকে, হ্যাঁ, ভালোবেসে সে খুব দুঃখ পাচ্ছে। ভালোবাসা ছাড়াছাড়ি হয়নি, কিন্তু ছাড়াছাড়ি হলে অন্য জিনিস হয়ে যাবে, ভালোবেসে সে দুঃখ পাচ্ছে। এটা কি হবে, একটু খুঁজলেই হবে ওখানে। কেউ বলতে পারবে? ভালোবেসে সে কি হচ্ছে, দুঃখ পাচ্ছে, এটা কি হবে? কেউ বলুন। Mind love ailments, মাইন্ড love ailments from disappointed. কোথায়, সে তো ভালোবেসে সে কষ্ট পাচ্ছে, ভালোবেসে সে দুঃখ পাচ্ছে, ভালোবাসা থেকে ছাড়াছাড়ি হয়ে গেছে, কথা তো বলেনি। দুঃখ হলেই এলিমেন্টস হয়ে যাবে তা তো নয়, ছাড়াছাড়ি হবে তবে তো হবে, তখন হচ্ছে এলিমেন্টস আসবে, লাভ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। সাইলেন্ট গ্রিপ স্যার, হ্যাঁ সাইলেন্ট গ্রিপ আছে ওখানে, সাইলেন্ট গ্রিপ ওটা হবে না। গ্রিপ কেন হবে? গ্রিপ কাকে বলে? গ্রিপ কাকে বলে মনোকষ্ট জানতে স্যার, হবে। হ্যাঁ,
মনোকষ্ট। না না, ওইরকম ভাবে মনে করলে হবে? জীবনে জীবনে ঠিক হবে না। গ্রিপ হচ্ছে ইমোশন অফ লুজিং সামথিং ফর এভার। চিরদিনের হারাবার বেদনা যেটা আছে সেটাকে বলে গ্রিপ। সে তো হারায়নি, সে তো ভালোবেসে ভালোবেসে সে কষ্ট পাচ্ছে। বলে না ভালোবাসার অনেক জ্বালা, মায়ের অনেক সময় বলে সন্তানদের ক্ষেত্রে। এখানে ভালোবাসা বলতে মায়ের ভালোবাসা নয়। কে বলবে? আছে, ওইখানেই আছে। কোনটা হবে আর একটু বলে দিলাম আমি। এবারে উল্টা কেউ বলবেন? হ্যালো, কেউ বলতে পারবেন? আমি বলে দেবো। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, আপনি বলে দেন। মাইন্ডের আন্ডার লাভ, লাভ সিক। ভালোবেসে অসুস্থ, সিক মানে অসুস্থ। ঠিক আছে, ঠিক আছে স্যার। এখানে ছাড়াছাড়ি হয়নি কিন্তু। এই সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাগুলো বুঝতে হবে তো। এরপরে বলছে, এরপরটা আর খুব সুন্দর বলেছে। ভাইজি মামাতো ভাইজি মামাতো বোনের সাথে ভালোবাসা করেছে। ভাইজি মানে কি? মেয়ে তো। ভাইজি মামাতো বোনের সঙ্গে ভালোবাসা করেছে, এটা কি হবে? ধরো তোমার ভাইজি, ভাইজি মানে কি? তোমার ধরো ধরো দীপেন তোমার হচ্ছে ওই ভাইয়ের মেয়ে, ধরো সে কার সঙ্গে ভালোবাসা করেছে? না মামাতো বোনের সঙ্গে, তার মামাতো বোনের সঙ্গে ভালোবাসা করেছে। তারপর একটা মেয়ে একটা মেয়েকে ভালোবাসছে, ব্যাপারটা এইরকম দাঁড়ানো। এটা কি হবে? দীপেন তুমি বলবে না, দেখি কেউ বলে কিনা দেখি। আর ইয়ে থাকলে রেপার্টারি থাকলেই বার করে ফেলতে পারে, কোনো ব্যাপারই নয়। সবাই তো রেপার্টারি নিয়ে বসে না রেপার্টারি ক্লাসে, এটাই তো সমস্যা। কেউ বলবেন? আর কত কেউ বলছেন না? এনিওয়ান, কেউ বলুন এটা। তাহলে দীপের বলে দাও, তুমি তো জানো। এগুলোকে চিন্তা করতে হবে, চিন্তা করতে হবে। ওইখানেই তো আছে স্যার। শুধু আমি তো বলছি ওইখানে আছি, তাও তো দেখছে না, কেউ বলছে না। আর কি রেপার্টারি করবো বল না দেখি? থাকলে হবে না। পার্থ বল, আমি আর কি করবো বল। ধরে আসলে চিন্তা করতে হবে তো, শুধু আক্ষরিক অর্থ নিলে হবে না তো, মিনিংটাকে বুঝতে হবে। ভাইজি মামাতো বোনের সঙ্গে ভালোবাসা করেছে। ওখানে তো স্যার উইথ ওয়ান অফ হার ওন সেক্স আছে একটা। ওইটাই হবে। ওন আছে না, তার আগে আদার আছে, আদার ওন। উইথ অর্থাৎ ওয়ান অফ আদার ওন সেক্স, এটা আছে। আদার তো হুম। ওন, এই যে আদার, আদার হচ্ছে তোর মামাতো বোন, অন্য একটা হলো। আদার নেই, আদার নেই, না আদার না, আছে? আদার নেই। আদার নেই? সাবসিকের সাবরুব্রিক, না না, উইথ ওয়ান অফ আর ওন সেক্স। আদার তো এখানে নেই। আমার স্যারের বইয়ে তো আদার লেখা আছে রে, আমি দাঁড়া দেখছি। ওটা বলছিস ওটা ঠিক নেই। ওটা প্রিন্টিং মিস্টেক আছে, তাহলে কেটে দিতে হবে তো। আমি আর দেখিনি ওখানে, স্যার তো চট করে ভুল করেন না। না আদার তো নেই রে, ঠিকই বলেছিস।
অফ হার হবে, অফ হার ওন সেক্স, বুঝলি তো পার্থ? হার আছে, ঠিকই আছে, অসুবিধা কিছু নেই। অপ মানে ওন সেক্স মানে ওটাও তো মেয়ে, ওটাও তো মেয়ে। এবার এই যে মেয়েতে মেয়েতে ভালোবাসা, এগুলো তো একটু অন্যরকম আমাদের সব আছে। এরকম হ্যাঁ, ওই ওই আদারের জায়গায় হার হবে, তাহলে ঠিক আছে ওটা। উইথ আগে আমি ওয়ান। আমি এরকম আমি একটা এরকম মেয়ে পেয়েছিলাম, বুঝলি তো। মেডোরিনাম দেওয়ার পর তার, মেডোরিনাম দেওয়ার পর 3 মাসের না 4 মাসের মাথা পথে তার বিয়ে পাগল হয়ে গেছে। সে এখন বিয়ে করার জন্য সে এখানে এখানে মেডো নেই কিন্তু। ওই মেডোরিনাম ইয়ে হয়ে গেছে আমার, না থাক। এই ইয়েতে বলছি যে এই ইয়েতে কেন্ট রেপার্টারিতে মেডো নেই। না থাক। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর ওটা তো হবে তো, এর আসলে এটা তো একটা সাইকোসিস ক্যারেক্টার তো বটে। সাইকোসিস ক্যারেক্টার তো ওটা। এখানেও তো স্যার ইনকোঅর্ডিনেশন। এত করে ধরতে পেরেছো। এটা দারুণ ধরেছো। ইনকোঅর্ডিনেশন আরেকটা ব্যাপার আছে এখানে, বলো দেখিনি। বলুন আর কি, আরেকটা কি আছে বলো। স্যার, বলুন আপনি। এই যে ওন সেক্স, এই যে ওন সেক্সে যে এই কথাটা বলছে এখানে, হ্যাঁ, এখানে কিন্তু পার্থ, এই পার্থ, হ্যাঁ বল। ওখানে তো মেডুইনাম নেই, কিন্তু ন্যাট্রামির তো আছে। ন্যাট্রামুর আছে তো, ন্যাট্রামুরটা হ্যাঁ, কখন মেডুইনামে যাবে? হ্যাঁ এইটা হলো কথা। হ্যাঁ, এটা দীপেন বুঝে গেছে আমি কি বলেছি। কি দীপেন, বুঝেছো ন্যাট্রামিনটা আছে বলে মেডুইনা হতে পারে। হ্যাঁ, নেট্রাম মাইন্ড। হ্যাঁ, এবার বুঝতে পেরেছি ব্যাপারটা, মেডুইনা কেন কাজ করেছে। সত্যি সত্যি তার বিয়ে করে এখন, মানে কি বলবো, সে বলেই ফেলছে। এটা তো আমি এখন আর আমার ওইদিকে আর ইয়ে নেচার নেই আমার ওটা। এগুলো খুব ভালো রেজাল্ট আসে এগুলো। আমি আরেকটা কথা মনে, আরেকটা এই ন্যাটটাইম দিয়ে করেছিলাম। একটা ছেলে, একজন ইঞ্জিনিয়ারের ছেলে, তা তার সে ফার্স্ট হতো স্কুলে। 3 থেকে 4-এ উঠলো যখন, তখন সে কিন্তু রেজাল্টটা বেশ খারাপ করলো। আর সে কি করতো, 4-এ ওঠার পর থেকে মেয়েদের সঙ্গে মিশতো, ছেলেদের সঙ্গে মিশতো না। তার আগে কিন্তু এই ঘটনাটা করতো না। তারপরে আস্তে আস্তে পড়াশোনা বন্ধ হয়ে গেল, সে প্রায় বন্ধ হয়ে গেল। একটা সময় গিয়ে সে মেয়েদের জামা কাপড় পরতো, এমনি জামা কাপড় কিছু পরতো না। পড়াশোনা টোটালি তার বন্ধ হয়ে গেল, কারণ তার কিছু মনে থাকে না। এরকম একটা ব্যাপার। কারোর সঙ্গে মেশে না, ঘর থেকে বেরোয় না। এমনকি ইয়েতে ওদের যে বিল্ডিংটা, যেটা বড় বিল্ডিং, যেটা ওদের কোয়ার্টার আছে যেখানে, সেখানে দুর্গা পূজা হয়, সবাই বাচ্চারা ধুমধাম ইয়ে করে, ও কিন্তু যায় না, ও ঘরে বসে থাকে। তো যাই হোক, এই 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 যে তার যে ঘটনাটা, যেটা এই ঘটনাটা কিন্তু মারাত্মকভাবে, এই ঘটনা একটু জানার আছে। তার মায়ের কেসটা হচ্ছে কি যে, আহ, সেই ছেলেটি তার তার মায়ের কাছে, অর্থাৎ এই এই ছেলেটির মা মা তার শাশুড়ির কাছে ছিল আর কি দীর্ঘদিন। সেই সময় শাশুড়ি কিন্তু ওকে চরম অত্যাচার করেছে, এটা একটা ব্যাপার। দ্বিতীয় নাম্বার কি করেছিল, ওকে মাটিতে ফেলে দিয়ে পা দিয়ে পেটে গোড়ায় দিয়ে ইয়ে করেছিল বাচ্চাটাকে মেরে দেবে বলে। তা কপাল গুনে বাচ্চাটা মরে যায়নি, এবং এইটা ওর খুব মনে লেগেছিল।
এবং ওই বাচ্চা মরে গেছে বা মরে গেছে এই ভাবনাটা তাকে কিন্তু 3-4 দিন কিন্তু তাকে ভয়ঙ্কর কষ্ট দিয়েছে। ডাক্তার তবু তাকে হসপিটালে অসুস্থ হয়ে পড়েছিল, হসপিটালে ভর্তি হওয়ার পর সে ডাক্তারকে সব খুলে বলেছিল। তা এই ঘটনার পর থেকে তার স্বামী তার মায়ের কাছ থেকে তার বউকে নিয়ে চলে আসে এখানে, সেটা অন্য কথা। তারপর এই বাচ্চাটা হয়। এই যে ওই যে সময়টা, যেটা ওই সময়টা সে কিন্তু বাচ্চাটা মরে গেছে এই যে ভাবনাটা, যেটা এই একটা গ্রিপ তার মধ্যে ডেভেলপ করেছিল। যদিও বাচ্চাটা মরেন, গ্রিপ মানে সবসময় যে লুজিং ফর এভার, মানে সত্যি সত্যি মরে গেল, চলে গেল, এইটা যেমন সত্যি, যদি ওটা না হয়ে যদি যায়নি অথচ মনে মনে ভাবছেন চলে গেল, এরকম ইমোশনও যদি হয়, তাহলে সেক্ষেত্রেও গ্রিপটাকে ধরতে হবে। এবং আমার মনে আছে আমি আর অর্ণব একটা কেস করছিলাম, তা সেই কেসটা এরকম ছিল। তার মেয়েকে বিয়ে দিয়েছে, তা বিয়ে দেওয়ার পর সে বেশি দূরে দেয় নাই, সপ্তাহে একবার করে মেয়েকে গিয়ে দেখে আসে। আর ওর আশেপাশের বাড়িতে যদি মেয়েরা কেউ আসে, তো কারো বিয়ে হয়েছে, সে তো আসলো বাপের বাড়িতে দেখলো, সে যখন যাবে যখন তিনি হাওয়া করে কাঁদবে। এবং ওইটার পর থেকে সে অসুস্থ হয়ে পড়ে, তার প্রেশার বেড়ে যায় ইত্যাদি, বিভিন্ন রকম সমস্যা, পেটের গন্ডগোল ইত্যাদি ইত্যাদি। তাকে যখন জিজ্ঞেস করলাম যে আপনার মেয়ের বিয়ে কেমন হয়েছে, না ওর স্বামী খুবই ভালো। আপনি, হ্যাঁ আমি ওকে না দেখে থাকতে পারি না, সপ্তাহে একদিন করে যাই, ও একবার করে আসে, থাকে না, একবেলা থেকে চলে যায়। শ্যামবাজারে তাদের বিশাল বড় দোকান আর কি, কাপড়ের দোকান, ভালোই বিয়ে, খুবই ভালো জামাই পেয়েছি। মাঝে মাঝে গিয়ে ওখানে আবার এক সপ্তাহ থেকেও আসে। তা আমি তখন বললাম যে আপনার স্বামী বলছে যে মেয়ে বিয়ে হওয়ার পর থেকে আপনি এরকম করে, বিয়ের পর থেকে হবো না। কেন? মেয়ে তো ভালো জায়গায় বিয়ে হয়েছে, মেয়ে তো শান্তিতে আছে, তাহলে কিসের জন্য আপনার দুঃখ? ও ডাক্তারবাবু, আপনি তো পেটে ধরেননি, বুঝবেন না। বিয়ে হয়ে গেল মানে কি, সে তো আমার জীবন থেকে চলে গেল, সে তো আর আমার নেই। নাতি হলে তাকে নিয়ে আদর করছে ঠিকই, নাতি তো তাদের নাতি, তার টাইটেলটা পর্যন্ত পাল্টে গেল। তাহলে আমার মেয়ে আর আমার রইল কোথায়? আমার তো রইল না, আমি তো তাকে পেলাম না কোনোদিন। আমি থাকতে পারি না, যাই এই পর্যন্ত, দাদা খুব ভালো, তাই ঠিক আছে। আমি তাকে চিরদিন হারিয়ে ফেললাম ডাক্তারবাবু, সে কি আমার রইল? এখানেও দেখুন, তার মেয়েটা কিন্তু মরে যায়। তা আমি ছিলাম আর অর্ণব ছিলাম, অর্ণব এটা কি করা যায় বল দেখিনি, যে অমরদা ঠিক বুঝতে পারছিলাম, দেখো এটাকে গ্রিপ ধরতে হবে। কারণ ওই কথাটা বলে সে কাঁদছে, তো আমার তো রইলো না, সে তো আমার জীবন থেকে চলে গেল। এই যে তার হারিয়ে ফেলার বেদনা, এটা কিন্তু তীব্র বেদনা এবং ভেরি আনকমন পিকুলার। তার মেয়ে কিন্তু সুস্থ আছে, ভালো আছে, শান্তিতে আছে, তা সত্ত্বেও সে ভাবছে। টু মাচ পিকুলার, টু মাচ পিকুলার, এইটাও কিন্তু একটা হচ্ছে ইন্টেন্সিটির দিক থেকে বিচার করলে এটা অসাধারণ ইন্টেন্সিটি এবং অদ্ভুত বটে। এই জন্য এই সিমটমটা গুরুত্ব অনেক বেশি। তাকেও মেডুইনাম দিয়েছিল, তার প্রেশার সব পালিয়ে গেছে, প্রেশার পেটে ইয়েতে সব পালিয়ে গেছে, ছিল না সব, খুব দ্রুত উন্নতি করেছে। ফলে এই যে ছোট ছোট জায়গাগুলো পেশেন্টের, জেস্টেশন পিরিয়ডের ব্যাপার আছে, বা তার ওই একটা ম্যারেজ হয়ে গেল, ম্যারেজ হলে পরে সেখান থেকে যে গ্রিপ আসতে পারে, এটা আমরা গ্রিপ মানে কি, কেউ মরে গেল, কেউ হারিয়ে গেল, জমি চলে গেল, টাকা মেরে দিল, গ্রিপ আসবে না রে বাবা, না। ওইগুলো চলে গেলে যে ধরনের কষ্ট, সেই কষ্টটা যদি তার কোনোভাবে আসে, সেটাকেও গ্রিপ ধরতে হবে। যাকে আজকে মুডে বলে ফেলেছি অনেক কিছু, অনেক রাতও হয়ে গেল, আর নয় ভাই।